দেশগা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তাকক্ষের সবশেষ। লন্ডন থেকে এলে থাকতে হবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, শিগগিরই জারি হচ্ছে নোটিশ। আরও 1000 রোহিঙ্গা পরিবারকে নেওয়া হচ্ছে ভাসানচরে। উখিয়া থেকে চট্টগ্রামের পথে 30টি বাস। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মীর কাসেমের $2.5 কোটি সন্ধানে দুদক, BFIU-কে চিঠি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া 24 পৌরসভায় শান্তিপূর্ণ ভোট। পাবনায় 2 এবং খুলনায় 1 প্রার্থীর বর্জন। সংবাদ সন্ধ্যায় আপনাদেরকে এতক্ষণ শিরোনামগুলো জানিয়েছে, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। লন্ডন থেকে যারা আসবেন তাদের 14 দিন থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। তারা হজ ক্যাম্প বা হোটেলে থাকতে পারবেন। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেছেন, লন্ডন ফ্লাইট থেকে যে ব্যক্তি আসুক না কেন তাকে নিয়ম মানতে হবে। করোনা নেগেটিভ রিপোর্ট থাকলেও তাকে কোয়ারেন্টিনে থাকতেই হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। ঢাকার দিয়াবাড়ি এবং হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের পাশাপাশি হোটেলের ব্যবস্থাও রাখা হবে। হোটেলে নিজস্ব খরচে কোয়ারেন্টিন থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। কবে থেকে এই ব্যবস্থা কার্যকর হবে সে বিষয়ে শিগগির নোটিশ জারি করা হবে। হজ এবং ওমরা এজেন্সি হাজিদের সাথে সৌদি আরবে চুক্তি ভঙ্গ বা প্রতারণা করলেও বাংলাদেশি সেই অপরাধের বিচারের বিধান রেখে হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2020-এর খসড়া নীতির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণে 2 বছর জেল এবং 5 লাখ টাকা জরিমানার বিধান করে মহাসড়ক আইনের অনুমোদন দেওয়া হয়েছে, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকে অংশ নেন মন্ত্রীরা। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বলেন, হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2020-এর খসড়ায় হজ এজেন্সি অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ 50 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আর ওমরা এজেন্সির অনিয়মের ক্ষেত্রে নিবন্ধন খোয়ানের সঙ্গে সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব। হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ গিয়ে যদি ওই দেশেও ঠকায় তাহলে সেটাও সেই অপরাধটা এইখানে করা হয়েছে বলে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া যাবে। মহাসড়ক আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দেশের সব মহাসড়ক পর্যায়ক্রমে 4 লেনে উন্নীত করা হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব। মহাসড়কের উপরে অবৈধভাবে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ করলে অনধিক 5 লাখ টাকা জরিমানা বা 2 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে নতুন আইনে। আর অস্থায়ী স্থাপনার জন্য অনধিক 50,000 টাকা জরিমানা বা 2 বছর কারাদণ্ড দেওয়া যাবে। এখন আস্তে আস্তে আমরা 4 লেনে চলে যাচ্ছি। মাঝখান দিয়ে একটা আপনার মিডিয়ান থাকতেছে এবং 2 সাইডে স্লো মুভিং আপনার ভেহিকলের জন্য করা হচ্ছে। তো যার ফলে যেটা মহাসড়ক যেটা বিবেচিত হবে মাঝখানে, সেটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে যে মহাসড়কে কত স্পিডে গাড়ি সবসময় চলতে পারবে। সেই ক্ষেত্রে আমরা যদি নিয়ন্ত্রণ না করি এবং কিছু ফ্যাসিলিটিস মানুষকে যদি না দেই, তাহলে এই মহাসড়ক ব্যবস্থা ঠিকভাবে চালানো সম্ভব হবে না। এদিকে টাঙ্গাইলের ধনুয়া এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার নলকা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের জন্য 11,246টি গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জুন 19 থেকে আগস্ট 2020 পর্যন্ত। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 27 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 23 এবং নারী 4 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,479 জনের। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47। 167টি ল্যাবে গত 24 ঘন্টায় 12,617 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 932 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 7.39%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,10,080 জনে।
24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1357 জন। এ নিয়ে মোট সুস্থ 4,53,318 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 88.87%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আক্রান্তদের শরীরে 10 দিনের বেশি থাকে না করোনা ভাইরাস, কিন্তু রাজধানীর এক নারী 58 দিন ধরে করোনা পজিটিভ। যদিও বর্তমানে তার করোনার লক্ষণ উপসর্গ নেই। রোগতত্ত্ববিদেরা বলছেন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা জটিল রোগে আক্রান্তদের ক্ষেত্রে এমন হতে পারে। রেবেকা সুলতানা একটি আন্তর্জাতিক এনজিওর কর্মকর্তা। অক্টোবরের শেষ সপ্তাহে করোনার উপসর্গ দেখা দেয় তার। 30 অক্টোবর শনাক্ত হয় করোনা। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকায় দেখা দেয় জটিলতা। এমন অবস্থা চলে 1 মাস। আমি প্রচণ্ড যুদ্ধ করেছি প্রথম নভেম্বর মাসটা। এটা আমি কাউকে বুঝাতে পারবো না। প্রচণ্ড উইকনেস আছে, শরীরে পেইন আছে, পুরা জয়েন্টে পেইন আছে। আর যেটাই যে কিছুক্ষণ বেশি করলে, কথা বললে আমার ব্রিথিং প্রবলেম হয়। হাসপাতাল ছেড়ে বাড়িতেই থাকছেন রেবেকা সুলতানা। এখন করোনার উপসর্গ নেই তার। পরিবারের অন্য সদস্যরা করোনামুক্ত হলেও এখনও ভাইরাস বহন করছেন তিনি। এ পর্যন্ত 5 বার করোনা পরীক্ষা করালেও প্রতিবার পজিটিভ এসেছে তার। আত্মীয় স্বজনের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে, সবার কাছ থেকে দূরে থাকার যে মানসিক যন্ত্রণা, যেটা আমি প্রত্যেকবার রিপোর্টটা খুব আশা নিয়ে হাতে নিয়েছি যে আমি কালকে থেকে সবার সাথে সহজভাবে মিশতে পারবো, কিন্তু সেটা আমি রিপোর্টটা পাওয়ার পরে আর হয়নি। সো আমি এখন পর্যন্ত এই যন্ত্রণার মধ্যে দিয়েই যাচ্ছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যক্তির শরীরে সাধারণত 10 দিনের বেশি থাকে না করোনা। কারো কারো ক্ষেত্রে 15 থেকে 20 দিনও থাকে। গবেষকেরা বলছেন, দীর্ঘ সময় পজিটিভ থাকা মানেই আক্রান্ত নয়। এক্ষেত্রে করোনা ছড়ানোর আশঙ্কাও কম। ডায়াবেটিস অথবা HIV ভাইরাসে আক্রান্ত কিংবা ক্যান্সারে আক্রান্ত, কেমোথেরাপি নিচ্ছেন, রেডিওথেরাপি নিচ্ছেন, এইসব ক্ষেত্রে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং ভাইরাস তখন দীর্ঘদিন রেপ্লিকেট করার একটা সুযোগ পায়। তো এইসব ক্ষেত্রে কিন্তু তাদের শরীরে অনেকদিন করোনা ভাইরাস সক্রিয় অবস্থায় থাকতে পারে। দীর্ঘ সময় করোনা পজিটিভ থাকার ঘটনা বিশ্বে বিরল। এ পর্যন্ত সর্বোচ্চ 120 দিন পজিটিভ পাওয়া গেছে চীনে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সঙ্গে চট্টগ্রামে পাওয়া ভাইরাসের আংশিক মিল পাওয়ার কথা জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ভাইরাসের জিন বিন্যাস করতে গিয়ে তথ্য পেয়েছেন, তবে বিষয়টি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। চট্টগ্রাম বিভাগের 11 জেলা থেকে পাওয়া করোনা ভাইরাসের নমুনা নিয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নির্বাচিত 46টি নমুনার মধ্যে 33টির 99% জিনোম সিকোয়েন্স উন্মোচনে সফল হওয়ার কথা জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, বিভিন্ন এলাকার 30টি সিকোয়েন্সের 126টি মিউটেশন বা রূপ পরিবর্তন হয়েছে। এর মধ্যে 5টি মিউটেশন সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। এছাড়া বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়ানো D614G রূপটির প্রাধান্য দেখা গেছে চট্টগ্রাম বিভাগেও। মিল পাওয়া গেছে বিভিন্ন দেশের নমুনার সঙ্গেও। প্রত্যেকটা জেলার সাথে কম বেশি ইউএসের যে ভাইরাসের যে জিনোম সিকোয়েন্স, এটার সাথে আমরা মিলে এনসিপি এর যে ডাটাবেস আছে ওটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা এই তথ্যটা পাচ্ছি ব্লাস্ট করার পর। এরপর আমরা ইউরোপের সাথে মিল পেয়েছি, মধ্যপ্রাচ্যের কিছু দেশের সাথে মিল পেয়েছি, ইন্ডিয়ার সাথে পেয়েছি, জাপানের সাথে কয়েকটা পেয়েছি। তো মোটামুটি ডিস্ট্রিক্ট ওয়াইজ আবার আলাদা। সম্প্রতি আতঙ্ক ছড়ানো নতুন ধরনের করোনার 6টি রূপের একটির সঙ্গে মিল পাওয়া গেছে চট্টগ্রামে পাওয়া করোনা ভাইরাসের। তবে বিষয়টি নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। নমুনায় আমাদের জিনোম সিকোয়েন্সে পেয়েছি, তার মধ্যে একটা মিউটেশন, ওই 6টা মিউটেশনের সাথে 6টা মিউটেশনের একটা, সব কয়টা মিউটেশন মিলিয়ে যে ভয়াবহতা কি প্রকাশ করছে ভাইরাসটা, নাকি শুধুমাত্র সিঙ্গেল একটা মিউটেশনের কারণে ভয়াবহতা প্রকাশ করছে, এই সম্পর্কে আরও ফার্দার গবেষণা দরকার আছে। গবেষকরা জানিয়েছেন, এরই মধ্যে 12টি নমুনার জিনের বিন্যাস গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাবেইজে জমা দেওয়া হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
স্বেচ্ছায় যেতে ইচ্ছুক এমন আরও 1000-এর বেশি রোহিঙ্গা পরিবার দ্বিতীয় দফায় ভাষান্তর যাচ্ছেন। দুপুরে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 3 দলে ভাগ হয়ে বাসযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 30টি বাস এবং 20টি ট্রাকে করে এসব রোহিঙ্গাকে নেওয়া হচ্ছে চট্টগ্রাম বোট ক্লাবে। সেখান থেকে মঙ্গলবার সকালে ভাষান্তরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। গত 4 ডিসেম্বর প্রথম দফায় 1642 রোহিঙ্গা পরিবার স্বেচ্ছায় ভাষান্তরে গেছেন। এর আগে মালয়েশিয়া যাওয়ার পথে সমুদ্র উপকূলে আটক 3 শতাধিক রোহিঙ্গাকেও সেখানে রাখা হয়েছে। ভাষান্তরে রোহিঙ্গাদের সব ধরনের দেখভাল করছে বাংলাদেশ সরকার। এছাড়া দেশি 22টি এনজিও আগামী 1 বছর ভাষান্তরে থাকা রোহিঙ্গাদের খাবার সহ অন্য সব সহযোগিতা দিচ্ছে। মানবতা বিরোধী অপরাধে ফাঁসি হওয়া মীর কাসেম আলীর পাচার করা $2.5 কোটি ফিরিয়ে আনার প্রক্রিয়ার কোনো অগ্রগতি নেই। কাজের অগ্রগতি জানতে চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর BFIU বলছে পাচার হওয়া অর্থের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB বলছে আনকাকের সাথে চুক্তি থাকায় সদিচ্ছা থাকলে এই টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব। যুদ্ধ অপরাধের বিচার বানচাল করতে মার্কিন লবিস্ট ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটের কাছে $25 মিলিয়ন বা $250 কোটি পাচার করেন মীর কাসেম। 2011 সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারকে প্রভাবিত করতে এই লবিস্ট ফার্ম নিয়োগ দেয়া হয়। লবিস্ট নিয়োগে অর্থ পাচারের এই ঘটনা অনুসন্ধান করে দুদক। অর্থ পাচারে প্রয়োজনীয় তথ্য পেতে যুক্তরাষ্ট্রে 2012 সালে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট MLAR পাঠায় দুদক। এরপর বিভিন্ন সময় তাগিদপত্র দিয়েও তথ্য পায়নি সংস্থাটি। 2017 সালে আইনের পরিবর্তন আসায় মীর কাসেম আলীর অর্থ পাচারের অনুসন্ধান করার ক্ষমতা হারায় দুদক। এরপর অনুসন্ধানটি BFIU-এর কাছে হস্তান্তর করে সংস্থাটি। তবে অনুসন্ধানের পরিস্থিতি জানতে চেয়ে BFIU-কে নিয়মিত তাগিদপত্র দিয়েও কোনো সাড়া পায়নি দুদক। এই বিজয়ের মাসেও আমরা মীর কাসেম আলীর ফাইলের সর্বশেষ অবস্থা জানার জন্য BFIU-কে আমরা চিঠি পাঠিয়েছি। আমরা কোনোভাবেই ছাড় দিব না যে একজন যুদ্ধাপরাধীর $25 মিলিয়ন অন্য কেউ ভোগ করবে। BFIU বলছে এই বিষয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যাচ্ছে না, তাই অচল অবস্থার মধ্যে পড়েছে অনুসন্ধানটি। বেশ আগের ঘটনা, বিভিন্ন জায়গায় এটা লেখা হয়েছিল, কিন্তু এটার সঠিক কোনো তথ্য তখন কোনো FIU দিতে পারে নাই। TIB বলছে বাংলাদেশ আনকাকভুক্ত দেশ হওয়ায় অন্য কোনো আনকাকভুক্ত দেশ থেকে টাকা আনা সময়ের ব্যাপার মাত্র। এই জন্য প্রয়োজন চৌকস অনুসন্ধান আর সদ ইচ্ছা। যে অর্থ পাচার ফেরত আনার যে পদ্ধতি আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে নির্ধারিত আছে, সেই পদ্ধতি যদি সরকার অনুসরণ করে তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ যেরকম ফিরিয়ে আনা সম্ভব। যারা এর সাথে অর্থ সম্পদ করেছেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে বিচার আয়তায় আনা অবশ্যই সম্ভব। অনুসন্ধান বা তদন্ত করা BFIU-এর কাজ নয়, তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তারা এই অর্থ পাচারের ঘটনা অনুসন্ধানের দায়িত্ব দিতে পারে বলেও মনে করে TIB। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি বাস চালকের সহকারী রশিদকে গ্রেপ্তার করেছে PBI। ভোরে ছাতক উপজেলার বুড়াইগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। PBI সিলেটের বিশেষ পুলিশ সুপার খালিদুজ্জামান জানিয়েছেন, সংস্থার একটি বিশেষ দল সুনামগঞ্জের ছাতক উপজেলার বুড়াইগাঁও এলাকায় রশিদের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার অপর 2 আসামি বাসের চালক এবং গেটম্যান এখনো পলাতক আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। শনিবার দিরাই থেকে সিলেট ফেরার পথে চলন্ত বাসে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বাসটির চালক এবং সহকারী। নিজেকে বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন ওই ছাত্রী। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যাকে গ্রেফতার করছে সে বাসের হেল্পার ছিল। হেল্পার এবং চালক এবং গেটম্যান 2জন পলাতক রয়েছে।
এবং হেল্পার তাকে আমরা আইডেন্টিফাই করেছি, ভিকটিম নিজেই সেটা আইডেন্টিফাই করেছে, ছবি দেখে আইডেন্টিফাই করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে মাটি খোঁড়ার সময় 250 কেজি ওজনের আরও একটি বোমা পাওয়া গেছে। এ নিয়ে সম্প্রতি সেখান থেকে একই ধরনের 4টি বোমা উদ্ধার হলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক AHM তৌহিদুল আহসান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে, পরে বোমাটি ধ্বংস করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞদের ধারণা, শাহজালাল বিমানবন্দরে আগে পাওয়া বোমাগুলোর মতো এটিও 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল। প্রথম ধাপে 23 জেলার 24 পৌরসভায় দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ভোটে এবার ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি দেখা গেছে বেশি। করোনা ঝুঁকি নিয়েই এবং শীত উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছিলেন তারা। অনিয়মের অভিযোগে পাবনার চাটমোহরে 2 প্রার্থী এবং খুলনার চালনা পৌরসভায় 1 প্রার্থী ভোট বর্জন করেছেন। করোনা মহামারীর মধ্যেই বছরের শেষ সময় অনুষ্ঠিত হলো দেশের 24 পৌরসভার প্রথম ধাপের ভোট গ্রহণ। সাম্প্রতিক সময় ভোটকেন্দ্র খাকা করলেও এবারের পৌর নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 8টায় শুরু হওয়া ভোট চলে বিকেল 4টা পর্যন্ত। সবগুলো পৌরসভায় প্রথমবার ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। আগে কাজ করো বর্তেয়ারি নিয়ে কত গেছে, ওই একটা লাগিয়ে গেছে, আর এবার সংক্ষেপে সুন্দর ভোট হয়েছে। ব্যালটটা একটা বাক্সের মধ্যে থইতে, আর এখন ওই ইতে কম্পিউটারে দিয়েছি টিপ দিয়ে। দীর্ঘ 5 বছর আগে আমরা ভোট দিতে আসছি এবং গ্যাঞ্জাম হানাহানি মারামারি তাই আমরা ভোট দিতে পারি নাই, বিদায় আমরা ভোট দিই নাই। এখন সুস্থ শৃঙ্খলা ভোট হয় এবং ভালো লাগে, আনন্দ হয় দিতে, তাই আমরা সবাই মিলে ভোট দিতে। আগে তো আমরা ভোট দিতে পারি নাই, আতঙ্কিত ছিলাম, সন্ত্রাসের হামলা ছিল, বিভিন্ন ধরনের গোলাবাজি এরকম ধরনের আতঙ্কের কারণে আমরা আসতে পারি নাই, ভোট দিতে পারি নাই। এবার এইগুলো দেখতে পারতেছি না, আতঙ্ক হবে না। তবে আঙুলের ছাপনা মেলায় বেশ কিছু কেন্দ্রে পোহাতে হয়েছে ভোগান্তি। 2টা বাজে আসছিলাম, এখন 5টা বাজে, এখন তো লাইনে দাঁড়িয়ে দিয়েছি, আরো তো 1 ঘন্টা লাগবে মনে হয়। বিভিন্ন কারণে একটু ডিলে হয়ে গেছে, বিশেষ করে কোনো ভোটারকে 3 বা 4 বার চেক করতে হয়েছে। অনেক সময় মেশিন আমরা পাঞ্চ করার সাথে তাড়াতাড়ি খুব একটা রেসপন্স করি নাই। আমরা ইভিএমে ভোটারদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আমরা ভোটার এডুকেশন শুরু করি। আমরা প্রজেক্টরের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদেরকে দেখিয়েছি কীভাবে ইভিএমে ভোট দেওয়া যায়, এবং প্রার্থীদেরকেও আমরা বিভিন্ন ভিডিও ক্লিপ দিয়েছি যাতে ভোটারদেরকে দেখায়। এদিকে পঞ্চগড় পৌরসভার কালেক্টর আদর্শ শিক্ষানিকেতন কেন্দ্রে অনিয়ম বাধা দেয় রিটার্নিং কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। এছাড়া অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন পাবনার চাটমোহরের 2 স্বতন্ত্র মেয়র প্রার্থী। এজেন্ট বের করে দেয়া কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর ও খুলনার চালনা পৌরসভার বিএনপির প্রার্থীরা। এখানে সমস্ত সেন্টার দখল করার কারণে এইভাবে একটা নির্বাচনের পরিবেশ টোটালিভাবে ভঙ্গ করে আজকে তারা নির্বাচন হওয়ার লক্ষ্যে হয়তোবা 4টার দিকে তাকে নির্বাচিত ঘোষণা করা হবে। আমরা এই নির্বাচনকে মানি না। দ্বিতীয় ধাপের 61টি পৌরসভায় ভোট হবে 16 জানুয়ারি। এর মধ্যে 29টি পৌরসভায় ইভিএমে এবং 32 পৌরসভায় ভোট হবে ব্যালটে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাইসাইকেল লেন দখলমুক্ত করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় পুলিশ বক্স এবং কয়েকটি টং দোকান উচ্ছেদ করা হয়েছে। ডিএনসিসি বলছে, কোনো অবস্থাতেই সড়ক এবং ফুটপাত দখল হতে দেওয়া যাবে না। এদিকে পঞ্চম দিনের মতো গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ 7 লেনের এই সড়কের একটি লেন করা হয়েছে বাইসাইকেল চলার জন্য, কিন্তু শুরু থেকে সেই লেন দখলে ছিল টং দোকান, পুলিশ বক্স এবং ব্যক্তিগত গাড়িতে। সোমবার দ্বিতীয় দিনের মতো লেনটি দখলমুক্ত করতে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সব উচ্ছেদ করা হলেও বিপত্তি বাধে পুলিশ বক্স সরাতে। অবশেষে মেয়র আতিকুল ইসলামের নির্দেশে ভাঙা হয় পুলিশ বক্সটি। এতে দীর্ঘদিন পর উন্মুক্ত হলো সাইকেল লেন। শুধু উচ্ছেদ নয়,
দখল ঠেকাতে এখন থেকে নিয়মিত নজরদারির কথা জানালো ডিএনসিসি। যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মাণ করেছে, হয়তোবা আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে হয়তো সরিয়ে নেবেন। তো কিন্তু মেয়র মহোদয়ের কাছ থেকে, মেয়র স্যারের কাছ থেকে আমরা নির্দেশনা পেয়েছি এটি সরিয়ে দেওয়ার জন্য, সেজন্য আমরা আজকে এটি সরিয়ে দিয়েছি। তবে উচ্ছেদ অভিযান চালানোর পর আবারও দখল হচ্ছে সড়ক, ফুটপাত। এই যেমন কারওয়ান বাজারে ফুটপাতে থাকা শ্রমিক লীগের কার্যালয়টি উচ্ছেদ করা হয় গত বছর, কিন্তু আবারও ফুটপাতেই গড়ে তোলা হয়েছে কার্যালয়টি। ডিএনসিসির মেয়র বলছেন, সরকারি, বেসরকারি বা রাজনৈতিক দল কাউকেই ফুটপাত দখল করতে দেয়া হবে না। আমরা বেশ কিছু রাজনৈতিক দলের যেটাই হোক না কেন, যারই হোক না কেন, আমরা কিন্তু এটা আইনগত এটাকে মোটে এটা গ্রহণযোগ্য নাই। এবং আমরা মনে করি প্রত্যেকেই যার যার অফিস ফুটপাতে করে জনগণের সাথে এটা আমরা ব্যাহত হচ্ছে, এটি আমরা করতে দিব না। এদিকে পঞ্চম দিনের মতো অভিযান চালানো হয়েছে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে। এদিন ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলার অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ পর্যন্ত 5 দিনে 550-র মতো অবৈধ দোকান উচ্ছেদ হলো। অভিযান শেষ হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 5 বছরে 1,13,00,000 লোকের কাজের সুযোগ তৈরি করতে চায় সরকার। এর মধ্যে দেশের ভেতরে হবে 81 লাখ আর বিদেশে 32 লাখ। এমন লক্ষ্য নির্ধারণ করে চূড়ান্ত করা হয়েছে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যা মঙ্গলবার অনুমোদন পাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় এনইসি সভায়। এছাড়া দারিদ্র্য নামিয়ে আনা হবে 15.5%। করোনার কারণে বদলে গেছে বিশ্ব অর্থনীতির গতিপথ, ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতেও। আমদানি রপ্তানি ও বিনিয়োগ কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানে, ফলে বেড়েছে দারিদ্র্য। অর্থনীতি ও দরিদ্র মানুষকে বাঁচিয়ে রাখতে প্রায় 1.25 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। এমন অপ্রত্যাশিত নানামুখী চ্যালেঞ্জ মাথায় নিয়ে আগামী 5 বছর কিভাবে এগোবে দেশ, সেই পরিকল্পনা চূড়ান্ত করছে সরকার। এই পরিকল্পনাটি বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নের যে প্রাথমিক পর্যায়ে, সেক্ষেত্রে এই পরিকল্পনাটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসডিজি বাস্তবায়নের যে লক্ষ্য, আন্তর্জাতিক আমাদের উন্নয়ন এজেন্ডার যে লক্ষ্য, সেটি অর্জনে এই 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সুনির্দিষ্ট কর্মসূচি রাখা হয়েছে। বেকারত্ব কমিয়ে আনতে 2021 সালে 21.5 লাখ লোকের কর্মসংস্থান করতে চায় সরকার। পরবর্তী 4 বছরে এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়বে। এজন্য জোর দেয়া হবে বিনিয়োগ ও বাণিজ্যের উন্নত পরিবেশ নিশ্চিতে। সব মিলিয়ে 2025 সালে জিডিপির প্রবৃদ্ধি হবে 8.5%, আর দারিদ্র্য কমবে 5 ভাগ। কর্মসংস্থান সৃষ্টি সেটি হবে বেসরকারি এবং সরকারি বিনিয়োগের মাধ্যমে। বেসরকারি বিনিয়োগ হবে দেশের মোট বিনিয়োগের 81%, যেটি মাত্র ছিল 14% স্বাধীনতার সময়ে। তবে অর্থনীতিবিদরা বলছেন এসব লক্ষ্য পূরণ সহজ হবে না, কারণ 2021 সালেও থাকছে করোনার প্রভাব। অর্থনীতি পুনরুদ্ধার করে নতুন 21 লাখ লোকের কর্মসংস্থানের জন্য দরকার হবে বিপুল বিনিয়োগ। আগামীর যে কর্মসংস্থান, সেটা আমরা অভ্যন্তরীণ বাজার বলি আর বৈশ্বিক বাজার বলি, সেটা কিন্তু উৎপাদনশীলতা এবং দক্ষতার ভিত্তিতে হতে হবে। তা না হলে আমরা হয়তো কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, কিন্তু সেটা দিয়ে দারিদ্র্য নিরসন কিন্তু করা যাবে না। সুতরাং শোভন কাজ সৃষ্টি, উৎপাদনশীলতার ভিত্তিতে, দক্ষতার ভিত্তিতে এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। সরকারের হিসেবে 5 বছরের এই পরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ হবে প্রায় 65 লাখ কোটি টাকা, যার 75,000 কোটি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার অজুহাতে 2 বছর শ্রমিকদের 5% করে ইনক্রিমেন্ট দিতে চান না পোশাক শিল্প মালিকরা। এই জন্য শ্রম মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে মালিকদের সংগঠন বিকেএমইএ। সংগঠনটির এমন পদক্ষেপকে অমানবিক মন্তব্য করে শ্রমিক নেতারা বলছেন, এতে অসন্তোষ তৈরি হবে পোশাক খাতে। আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লকডাউনের পথে হাঁটছে বাংলাদেশের তৈরি পোশাকের গন্তব্য যুক্তরাজ্য সহ অনেক দেশ। ফলে বাতিল ও স্থগিত হচ্ছে ক্রয় আদেশ। আবার অনেক ব্র্যান্ড পোশাকের মূল্য পরিশোধ করতে পারছে না। শিল্প মালিকদের দাবি, করোনার কারণে পোশাকের দাম কমেছে 10 থেকে 15%।
করোনার ধাক্কা সামলাতে সরকারের কাছে প্রণোদনার ঋণ নিচ্ছেন উদ্যোক্তারা। এবার তারা শ্রমিকের ইনক্রিমেন্ট বাতিলের দাবি তুলেছেন। শ্রম প্রতিমন্ত্রীকে লেখা চিঠিতে বেতন বৃদ্ধির বিধান 2 বছর স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিকেএমই এর সভাপতি সেলিম ওসমান। পোশাক শিল্প মালিকরা জানান, কারখানা বন্ধ বা কর্মী ছাঁটাই না করে ব্যবসা টিকিয়ে রাখতে এমন পরিকল্পনা তাদের। আমাদের যে অর্ডারগুলি বাইরেরা প্লেস করতেছে, প্রত্যেকটা অর্ডারে এবং প্রত্যেকটা ব্র্যান্ড এবং বায়ার প্রাইস কমিয়ে দিয়েছে। তো আমাদের তো কোথাও কোনো কস্টিং তো কমেনি, আমাদের অ্যাডজাস্টের জায়গা নেই। মালিক পক্ষের এমন দাবি অযৌক্তিক বলছেন শ্রমিক নেতারা। তারা জানান, করোনার কারণে অনেক কারখানায় কাজ কম, তাই ওভারটাইম কাজ করার সুযোগ পাচ্ছেন না শ্রমিকরা। এই অবস্থায় ইনক্রিমেন্ট বন্ধ হলে চরম বিপদে পড়বেন তারা। করোনাকালীন সময়ে তারা যে পত্রটা দিয়েছেন অত্যন্ত, আমি মনে করি, অমানবিক। শ্রমিকরা শুধু ক্ষুধার্ত থাকবে এবং বাকিরা সবাই ভালো থাকবে, এটা তো হয় না। কারণ যদিও সকলের সমস্যা সকলেরই আছে, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি ভাবে শ্রমিকদের কিন্তু ওভারটাইম হচ্ছে না। ওভারটাইম না হওয়ার ফলে তাদের শুধু এই বেতনের উপর নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির সাথে তাল মেলাতে প্রতি বছর 5% বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে আইনে। ইনক্রিমেন্ট না হলে শ্রমিকের প্রকৃত মজুরি কমে যাবে। বিশ্ববাজারে তৈরি পোশাক খাতের চাহিদা কমে গিয়ে এই খাত যে সংকটে পড়েছে, সেই সংকটের দায় আসলে শ্রমিকদের উপরে যতটা কম দেয়া যায় ততই ভালো, এবং তাদের উপরে আসলে কোনো দায় যাওয়া উচিত নয়। শ্রমিকরা ইতোমধ্যেই তাদের ওভারটাইম কমে যাওয়ায় তাদের যে স্বল্প আয়, সেটা দিয়ে টিকে থাকাটা তাদের জন্য মুশকিল হচ্ছে। 2013 সালের নিম্নতম মজুরি বোর্ড প্রথমবারের মতো পোশাক শ্রমিকদের মূল মজুরির 5% বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া বাধ্যতামূলক করে। এরপর থেকে প্রতি বছর ইনক্রিমেন্ট পাচ্ছেন শ্রমিকরা। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনে বিশ্বে করোনায় প্রায় 7,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 17,73,000। নতুন 4 লাখের বেশি শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 8 কোটি 12 লাখের বেশি। একদিনে 1200 জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন শনাক্ত 1,21,000 রোগী। নরওয়েতে রোববার এক ব্যক্তির দেহে নতুন ধরনের করোনা ভাইরাস পাওয়া গেছে। নতুন ধরনের করোনার শনাক্তের পর যুক্তরাজ্যে বেড়েই চলেছে বিস্তার। একদিনে নতুন শনাক্ত 30,000। এছাড়া রাশিয়ায় 28,000, জার্মানিতে 12,000, ইতালিতে 8,000, নেদারল্যান্ডসে 9,000 এবং তুরস্কে 14,000 মানুষের দেহে ভাইরাস পাওয়া গেছে। ভ্রমণের উদ্দেশ্যে জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী বছর সেপ্টেম্বরে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ চূড়ান্ত করা হয়েছে। 14 থেকে 25 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর। এছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও 2021 সালে 4টি বয়স ভিত্তিক টুর্নামেন্টের আয়োজন করতে চায় সাফ। আজ নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাফের 13তম আসরকে জাঁকজমক করতে চেয়েছিল বাংলাদেশ। নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে তা স্থগিত করতে হয়। করোনা প্রকোপ না কমলেও স্থগিত হওয়া বঙ্গবন্ধু সাফের বিষয়ে সিদ্ধান্ত এসেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভায়। সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল সহ সাফের প্রতিনিধিরা অনলাইন সভায় বসে ঠিক করেছেন আগামী বছর 14 থেকে 25 সেপ্টেম্বর ঢাকায় বসছে আসরটি। সিনিয়রদের প্রতিযোগিতা ছাড়াও বয়সভিত্তিক 4টি আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়। তবে ছেলেদের অনূর্ধ্ব 15, 18 ও মেয়েদের অনূর্ধ্ব 16 ও 19 সাফ চ্যাম্পিয়নশিপ সূচি চূড়ান্ত হলেও সিদ্ধান্ত হয়নি ভেন্যু নিয়ে। আমাদের যে মেন এজেন্ডার মধ্যে আমাদের সাফ রিভাইজ স্ট্যাটুস যেটা ছিল, সেই রিভাইজ স্ট্যাটুস, স্ট্যান্ডিং অর্ডার্স অফ দ্য কংগ্রেস এবং ইলেকট্রাল কোড সাফের 3টি আমরা অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে। এছাড়া আমাদের যে কম্পিটিশন ক্যালেন্ডারের মধ্যে আগামী বছর আমরা মহিলাদের, মেয়েদের 16 আর 19, ছেলেদের 15 আর 18 এবং সাফ চ্যাম্পিয়নশিপ এই কয়টা টুর্নামেন্ট আগামী বছর ক্যালেন্ডারে অ্যাপ্রুভ করা হয়েছে উইথ ডেটস। এছাড়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের আদলে সাফের নতুন গঠনযন্ত্র অনুমোদিত হয়েছে। 2020 সালের বাজেটও পাশ হয়েছে এই সভায়। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।